স্বাগত বিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি গান্ধী। এবার জানাবো খবরের বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যারা পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা। কাউকে খাটো করতে এই অধ্যাদেশ করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সচিবালয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের সময় জাতির ইতিহাসে আর হয়নি। মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার এবং এই সরকারের স্বীকৃত সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ ভুলভাবে এসেছে। মুজিবনগর সরকারের বেতনভোগী কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই রেখেছে এই সরকার। 2018 এবং 2022 সালে এটি পরিবর্তন করা হয়। ক্যাপ্টেন মনসুর ওইটাই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এই সরকার, এবং এই সরকার তো মুক্তিযোদ্ধা বটে, আবার এই সরকার দ্বারা স্বীকৃত অন্য সকল বাহিনী মুক্তি। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা। কারোর সাথে আলোচনা ছাড়াই একমুখী ও গতানুগতিক বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এতে চাপ বাড়বে শিল্পে, কমবে কর্মসংস্থান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। সংস্কার নাকি নির্বাচন আগে, তা বাংলাদেশের সরকার এবং জনগণ ঠিক করবে। এটি জাতিসংঘের এখতিয়ারের বিষয় নয় বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন পিস। করিডোর সম্পূর্ণ আইনি বিষয়। এটি করার জন্য দুটি সার্বভৌম দেশের মধ্যে আলোচনা হতে হয়। যদি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোনো চুক্তি হয়, জাতিসংঘ সহায়তা করবে, তবে এখনও সেরকম কিছু হয়নি বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এই কথা জানান গোয়েন পিস। বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করবে জাতিসংঘ, তবে নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো অবস্থান নেই। During this process, we're not part of that process. The UN isn't working on. সংস্কার আগে নাকি নির্বাচন, তা বাংলাদেশের সরকার, জনগণ এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে। এটি জাতিসংঘের এখতিয়ারের বিষয় নয়, তবে আমরা সংস্কার কমিশনকে সহায়তা করতে পারি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার 10 দিনের ছুটি। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। আগামীকাল থেকে বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস আদালত। আগেভাগে লম্বা ছুটির ঘোষণা থাকায় হাতে সময় নিয়ে ধীর স্থিরভাবে রাজধানী ছেড়ে যেতে পারছেন সাধারণ মানুষ। তবে ছুটি শুরুর আগের দিন হওয়ায় সকাল থেকে পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড় দেখা গেছে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ঈদের বিশেষ ট্রেন যাত্রা। নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আগামী 9 দিন চলবে এসব ট্রেন। লম্বা ছুটিতে এবার বেশ স্বস্তিতে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে 21টি ট্রেন ছেড়ে গেছে। শুধু ঈদের বিশেষ ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। 10 দিন আগে টিকিট পাওয়া যায় না, খুব কষ্ট করে কাটা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পাইছি ভালো। আল্লাহর রহমত বাবা ভালোই, মানে ট্রেনের মধ্যে কোনো সমস্যা নাই, আমি ভালোভাবে যাইতে চাচ্ছি। ঈদ আসলে বাড়িতে যাওয়া হয়, সেই সুবাদে অনেকটাই আনন্দ লাগে। ঈদ আসলে 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেক বিভাগ ট্রেনের শিডিউল রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছেন এবং যাতে শিডিউল বিপর্যয় না হয় এ ব্যাপারে তারা তৎপর আছেন। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ভোররাতে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ধীরগতি দেখা যায় গাড়িতে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাত থেকে বাসস্ট্যান্ডগুলোতে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। গণপরিবহন না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে গন্তব্যে ছুটছেন অনেকে গরুবাহী খোলা ট্রাকে চড়েও বাড়ি ফিরছেন। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা।
এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। ঈদুল আজহার আর বাকি আছে 2 দিন। সারা দেশে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা? গরুর দামে সন্তুষ্ট কিনা জানাবেন। মাত্র 2 দিন কোরবানির হাট বাকি আছে, এর মধ্যে কিন্তু একেবারে শেষ সময়ে এসে কিন্তু কেনা বেচা চলছে। আমি এখন আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশু যে হাট রয়েছে সেই হাটে। আমি সকাল থেকে এসে হাটে যেতে দেখেছি, এখানে কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু দুপুরে উঠেছে এই আলমডাঙ্গার পশু হাট। আমি এখন একটু কথা বলতে চাই, একজন বিক্রেতা আছে তার সাথে। এবারে আসলে গরুর দাম কেমন একটু বলবেন? দাম 80-85 দাম। এতে কি লাভ হবে না? লাভ হবে না, লস হবে। করে আসলে শুনছিলেন যে গতবারের চেয়ে এইবারে কিন্তু গরুর দাম অনেকটাই কম এবং সবাই কিন্তু বলছে যে এবার কিন্তু একেবারে নাগালের মধ্যে আছে। আমরা যারা ক্রেতা রয়েছে, একজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই, তার কাছে আসলে জানতে চাই যে এইবার আসলে গরুর দাম কিনতে এসছেন আপনি নিশ্চয়, দাম কেমন কেমন দামের মধ্যে আপনার নিয়ে আসছেন? গতবারের চেয়ে এবারের দাম কেমন? আসলে ক্রেতা বিক্রেতাদের কথা শুনছিলেন। আমরা সকাল থেকে এসে যেটা দেখেছি, এখানে কিন্তু বড় গরুর চাহিদা খুবই কম। এখানে সবচেয়ে বেশি মাঝারি এবং ছোট গরুর দাম বেশি, অর্থাৎ ৭৪ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে যেসব গরু রয়েছে সেই গরুর আসলে কেনা বেচার মধ্যে। চুয়াডাঙ্গা 4টি উপজেলায় এবছর ১,৯৯,০০০ পশু। ধন্যবাদ সেলিম আপনাকে। পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ট্যাঙ্গনমারি ফকিরের হাট এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানান, সকালে 14 জন শ্রমিক ওই ভুট্টা খেতে কাজ করতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। এ সময় রব্বানী, শাহিন আলম ও জয় ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন, আর জয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাকে হেফাজতে নেন। বিএসএফ সদস্য জানিয়েছেন তার নাম গণেশ মূর্তি। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তাকে ফেরত দেওয়ার পর বিস্তারিত জানানো হবে। বৃষ্টি কম হলেও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের নিম্নাঞ্চলে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে জকিগঞ্জের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের 15টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় পানি ঢুকেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলশীদ, শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে, কুশিয়ারা নদী ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গবাদি পশু ও ক্ষেত খামারের মালিকরা। কোথাও কোথাও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন লোকজন। এদিকে বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। দেয়া হচ্ছে খাবার ও ওষুধ সহায়তা। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন হজযাত্রীরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হজযাত্রীরা। আজ সারাদিন সেখানে মগ্ন থাকবেন ইবাদত বন্দেগীতে। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই হবে হজের খুতবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। শুক্রবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা ন্যাড়া করবেন হজযাত্রীরা। এবার হজ করতে সৌদি আরব গেছেন 15 লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন 87,000-এর বেশি।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।